হ্যালো রিয়া, ছায়ার কি কিছু হয়েছে? কেমন যেন করছে। রিয়া নিজেও ভয় পেয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না, সে আমতামতা করে বলল, না আন্টি, আজ কলেজে ছায়া একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আর কি। ও মা, এ কি তাই নাকি? দেখো মেয়ের কাণ্ড, কিছুই বলে না মাকে। আমি কি বকবো? এত ভয়ের কি আছে? অসুস্থ হয়ে গেল, ঠিক মতো না খেলে তো এমন হবেই। আচ্ছা, রাখি রে, বাসায় আসিস। ছায়ের স্কুলের স্যারদের সাথে ছায়ের মায়ের বেশ ভালো পরিচয়। স্টুডেন্ট ভালো হলে স্যাররা এমনিতেই নিজে থেকে পরিচিত হতে আসে। ছায়ার মা ছায়ার ক্লাস টিচারকে ফোন দেয়, মেয়েটা অসুস্থ হয়ে গেল, ক্লাসে যাতে একটু খেয়াল রাখে মেয়েটার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি ছায়ার মা, ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার কি অবস্থা? সে ভালো আছে? আজ তো কলেজেও আসেনি। ছায়ার কলেজে না যাওয়ার কথা শুনতে ছায়ার মা আকাশময় বিস্মিত হয়ে গেল, কিন্তু সেটা ফোনে স্যারকে বুঝতে দিল না। এখন একটু ভালো। মেয়েটার দিকে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। জি অবশ্যই, এটা আমার দায়িত্ব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফোন কেটে ছায়ার মা ঘরের এক কোণা থেকে অন্য কোণায় গেল। অস্থির অস্থির লাগছে। মেয়ে কলেজ না গিয়ে কোথায় গেল? কোনো বাজে পাল্লায় পড়েনি তো? মেয়েটার বাস্তব জ্ঞান নেই। দুনিয়ার নির্মম বাস্তবতা থেকে আড়াল করেই মেয়েকে বড় করেছেন তিনি। ছায়ার বাবাকে কি এখন জানানো ঠিক হবে? মীরা বেগম ভাবলেন মেয়ের সাথে খোলামেলা কথা বলবেন। রাতে খাবার টেবিলে মীরা বেগম, রেজাউল সাহেব আর রোজ বসে আছে। মীরা বেগম রেজাউল সাহেবকে ছায়ার বিষয় সব খুলে বলল। রেজাউল সাহেব চিন্তিত হলেও মেয়ের প্রতি বিশ্বাস নিয়ে বললেন, মীরা, এই বয়সে ছেলেমেয়েরা একটু স্বাধীনতা চায়, ঘুরতে ফিরতে পছন্দ করে। হয়তো বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছে, সেটা তোমাকে বলতে হয়তো ভয় পাচ্ছে। আমার কথাই ধরো, স্কুল কলেজে পালিয়ে কত ঘোরাঘুরি করেছি। সব বিষয়ে তুমি চিন্তা করো। মীরা বেগম কেন যেন নিশ্চিত হতে পারলেন না। এইদিকে ছায়ার ফোনে আহান অনবরত ফোন দিয়েই যাচ্ছে। ছায়া ফোন রিসিভ করছে না। অ্যাট লাস্ট আহান একটা ছবি পাঠায় ছায়ার ফোনে এসএমএস করে। সে ছবি দেখে ছায়ার অন্তরাত্মা কেঁপে ওঠে, যে কয়েকবার ঢোক গিলে নিজেকে শান্ত রাখার ব্যর্থ প্রয়াস চালায়। ছবিটিতে আহান একটা ধারালো ছুরি তার বাম হাতে শিরায় ধরে রাখে। আবার হাতের কিছু অংশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। ছায়া কি করবে এবার? আহানের কিছু হলে পুলিশ যদি ছায়াকে ধরে নিয়ে যায়, তবে তার বাবা মায়ের সম্মান যে ধুলোয় মিশে যাবে। ছায়া আহানকে ফোন দেয় দেরি না করে, আর অস্বাভাবিক ভীত গলায় বলে, আমি 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 রাজি। আহান ছায়ার কথা শুনে বাঁকা হাসে। মেয়েটা তবে ট্র্যাপে পা দিয়েই দিল। চুম্মা সোনা, আমি তোমাকে খুব ভালোবাসি। কাল একটু আমার সাথে ঘুরতে যাবে? প্লিজ প্লিজ প্লিজ, একদম না করো না। আমি কোনো কথা শুনবো না। আর এইসব কাউকে বলতে যেও না, ভুলেও, মনে থাকে যেন। ছায়া হীনমন্যতায় ভুগছে। আহানকে তার ঠিক লাগে না। সে ভেবেছিল সাময়িক সময়ের জন্য রাজি হয়ে আহানকে বোঝানোর চেষ্টা করবে। এখন যদি কোনো বিপদ হয়, ছায়া কি উত্তর দেবে বোঝাতে পারছে না। সে নিচু স্বরে আচ্ছা বলে রেখে দেয়। মীরা বেগম মেয়েকে খেতে ডাকতে আসায় শুনলেন মেয়ে কারোর সাথে নিচু স্বরে কথা বলছেন। মীরা বেগমের সন্দেহ তীব্র হলো। কোনো বান্ধবীর সাথে তো এইভাবে কথা বলবে না, তবে কি ছায়া সম্পর্কে জড়িয়েছে কারোর সাথে? মীরা বেগম ছায়াকে ডাকলে ছায়া ভড়কে গিয়ে তাড়াতাড়ি ফোনটা পেছনে লুকিয়ে ফেলল। ছায়া ঘামতে শুরু করে হঠাৎ করেই। মীরা বেগম সব দেখেও কিছু বললেন না। তিনি অন্য কিছু ভেবে রেখেছেন মনে মনে। খেতে আয়। ছায়া মাথা নাড়ালো। খাওয়া শেষে সবাই ঘুমিয়ে গেল। মীরা বেগম শোয়া থেকে উঠে ঘড়ির দিকে তাকালেন। রাত 12টা। তিনি নিঃশব্দে বিছানা থেকে উঠে গেলেন ছায়ার রুমে। ছায়া ঘুমাচ্ছে, কাঁথা দিয়ে মুখ ঢেকে। মীরা বেগম ছায়ার ফোনটা হাতে নিলেন, পাসওয়ার্ড দেওয়া, কিন্তু ফোন স্ক্রিনে কয়েকটা মেসেজ শো করছে। বেবি, চুম্মা, গুড নাইট। কাল এই ঠিকানায় ঠিক সময় চলে এসো। এই মেসেজ দেখে মীরা বেগম ক্রোধান্বিত হলেন। চোখ বড় বড় করে মেয়ের দিকে চাইলেন। মেয়ে ঘুমোচ্ছে, এটা ছায়ার কোনো বান্ধবী হতেই পারে না, কোনো ছেলে নয় তো। তার জানতেই হবে এটা কে, কার সাথে মেয়ের সম্পর্ক চলছে। মীরা বেগম মাথা গরম করে সিদ্ধান্ত নিতে চান না। তার এই মুহূর্তে অরূপের কথা মাথায় এলো। অরূপ বললে ছায়া তার কথা শুনবে, অরূপের কথা মানবে। মীরা বেগম বেশ চটে গেলেন মেয়ের প্রতি। এইসব লোক জানাজানি হলে সম্মান ধুলোয় মিশে যাবে, লোকে ছিছি করবে। আগে দেখা প্রয়োজন ছায়া কোথায় যায়, ছেলেটাকেও হাতে নাতে ধরবে। কত বড় কলিজা তার, একটু পরখ করে দেখবে। এইদিকে ফোনের পুরো মেসেজ লিস্ট দেখলে হয়তো মীরা বেগম বুঝতেন মেয়ে নির্দোষ, মেয়েকে ফাঁসানো হচ্ছে।
নীরা বেগম অরূপকে সব জানায়, সাথে ঠিকানাও বলে দেয়। পরের দিন ছায়া সকালবেলা উঠে রিয়ার বাড়ি যাবার নাম করে বের হয়। মীরা বেগম সব বুঝেও কিছু বললেন না। মীরা বেগম রাগে কটমট করলেন। মেয়ে এত নিচে নামবে জীবনে ভাবতে পারেনি। ছায়া এইদিকে রিয়াকে মেসেজ দিয়ে সব জানায়। রিয়া এসব শুনে বেশ ভয় পেয়ে যায় আর ছায়ার বোকামির জন্য ছায়াকে বকতে থাকে। কিন্তু ছায়া রিয়াকে মেসেজ পাঠিয়ে রিয়ার আর কোনো মেসেজ সিন করেনি। সে আহানের দেওয়া ঠিকানায় রওনা হয়। এসে গেছো সুন্দরী, কি সুন্দর লাগছে তোমাকে। ছায়ার বাহুতে হাত বুলাতে গেলে ছায়া সরে যায়। আহান ভ্রু কুচকে ফেলে আর মনে মনে বলে, আজ দেখি তুমি কিভাবে পালাতে পারো। সব প্ল্যান মাফিক হলেই হয়, এটা ভেবে একটা বিশ্রী হাসি দেয়। এ কি সুন্দরী, তুমি রাগ করছো কেন? আমরা তো এখন সম্পর্কে আছি, লজ্জা পাচ্ছ নাকি? আসো তো লজ্জা ভেঙে দিই। ছায়ার গা ঘিন ঘিন করে ওঠে এসব কথা শুনে। ছায়ার মন মেজাজ খারাপ হচ্ছে। দেখো আহান, এইটাকে কোনো সম্পর্ক বলে না। তুমি আমাকে রীতিমতো ফোর্স করছো। আমি তোমাকে চিরতরে না করতে এসেছি। এসব সম্ভব না আমার পক্ষে। আহান এবার হাসলো, যেন বেশ মজার কিছু শুনেছে। ছায়া যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় একটা কেল্লার মতো। মানুষ নেই বললেই চলে। পার্কের পিছনে এই কেল্লার মতো জায়গাটা। ছায়া এই জায়গা সম্পর্কে আগে তেমন জানতোই না। মনে করেছে মানুষ থাকবে অনেক। এখন ছায়ার নিজেকে বেশ অনিরাপদ মনে হচ্ছে। এইভাবে একা একা আসা একেবারেই উচিত হয়নি। এখান থেকে ভালোই ভালোই বের হতে পারলে হলো। চিরতরে ঝামেলা শেষ হয়ে যাবে। পারে না মানলে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়ে দিবে। আমরা যা ভাবি তা অনেক সময় হয় না। নিয়তিতে অন্য কিছু লেখা থাকে। ছায়ার ভাবনা মাফিকও কিছু হলো না। ছায়ার ভাগ্যেও বোধহয় অন্য কিছু লেখা ছিল। তা তো হচ্ছে না সুন্দরী, কিভাবে তোমাকে যেতে দিই বলো তো? এমন মেয়েকে হাতছাড়া করলেই তো জীবন বৃথা হয়ে যাবে। আসো তো কাছে। এটা বলে ছায়ার দিকে এগোতে থাকে। ছায়ার আহানের দিকে স্তব্ধ হয়ে ভীত চোখে তাকিয়ে থাকে আর পেছাতে থাকে। ছায়ার পিঠ দেয়ালে ঠেকে গেলে ভয়ে হাঁটু কাঁপা শুরু হয়, ঘামতে থাকে। আহান ছায়ার হাত ধরে তার গা থেকে ওড়না সরিয়ে নিতে গেলে ছায়া হাত ছোড়াছুড়ি করতে থাকে, কিন্তু বিশেষ লাভ হয় না। আহান যেন ছায়ার হাত শক্ত করে ধরে ওড়না টেনে নিল। ছায়া বেশ ভয় পেয়ে গেল। সে পালাতে চাইলো, ওড়না টেনে ধরলো, কিন্তু পারলো না। আহান খপ করে তাকে ধরে ফেললো। প্রচন্ড উদ্বিগ্ন হয়ে ঢোক গিলে ছায়া আশেপাশে সাহায্যের জন্য চিৎকার করলো। চিৎকারগুলো দেয়ালে বাড়ি খেয়ে তার কাছেই ফিরে আসছে। চিৎকার করে লাভ নেই সুন্দরী, কেউ শুনবে না তোমার চিৎকার। ছায়ের বুকের ভেতর ছ্যাত করে উঠল। সম্ভাব্য বিপদটি চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। সে কি মস্ত বড় ভুল করলো সে বুঝতে পারল। ছায়ের অক্ষিকোটর অশ্রু দ্বারা প্লাবিত হলো। তার চোখের সামনে তার মা বাবার চেহারাটা ভেসে উঠল। ছায়ের দিশেহারা হয়ে উঠল। আহান তার দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে কামুক দৃষ্টি নিক্ষেপ করছে। ছায়ের ঘৃণা লজ্জায় আহানের মুখ বরাবর থুতো দিয়ে মুখ ফিরিয়ে নেয়। আহান তেতে ওঠে, বিকট আর বিকৃত ভঙ্গিতে হেসে ওঠে আর ছায়ের কাঁধে কামড় বসিয়ে দেয়। ছায়ার কোমরে হাত দেয়। ছায়া গোঙালো অতি কষ্টে। সে শরীরের সর্বশক্তি দিয়ে আহানকে সরানোর চেষ্টা করলো। সভ্রম হারানোর আতঙ্কে ছায়ার বুকে কাঁপন ধরল। তীব্র সাহস জগিয়ে আহানকে কানে কামড় দিয়ে সহসা দৌড় দেয়। আহান সেই মুহূর্তে ছায়ার জামার টান দিয়ে ধরে। ছায়ার জামার কিঞ্চিত অংশ মুহূর্তেই ছিঁড়ে যায় আর নখের আঁচড় পেটে গেঁথে যায়। এমন রহস্যময়ী মেয়েকে সামনে রেখে ভোগ করব না তো হয় না। সেই প্রথম দিন থেকে নজরে নজরে রাখছি, পিছু পিছু ঘুরছি, পাত্তাও দাওনি। এত তেজ কই থেকে আসে আজ দেখব, সব রস নিংড়ে বের করব। ছায়াকে ধাক্কা দিয়ে ছায়ের উপর চড়ে বসলো। ঠিক সেই মুহূর্তে আহানের বুকে সজোরে লাথি বসায় কেউ। আহান উল্টে গিয়ে পড়ে মাটিতে রাখা পাথরে বাড়ি খায়, যার দরুন তার মাথা থেকে গল গল করে রক্ত পড়তে থাকে। ছায়া তাকিয়ে দেখে চিৎকার করে ওঠে, অরূপদা, আমাকে বাঁচাও, এই শয়তানটা আমাকে। এটা বলে হু হু করে কাঁদা শুরু করলো। অরূপ একবার ছায়ের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ছায়ের উন্মুক্ত পেটে নখের আঁচড়, কাঁধে কামড়ের দাগ, কামড় থেকে লাল তরল পড়ছে, পুরো শরীরে ধুলোবালি। অরূপের চোখে জ্বালা ধরে। তার সত্তায় কেউ যেন দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেয়। দুনিয়াটা এত নিষ্ঠুর কেন? অরূপের বুকে তীব্র কষ্ট হচ্ছে। সে এই রুদ্ধশ্বাস ফেললো। প্রচন্ড হিংস্রতায় গর্জে ওঠে, সামনে এগিয়ে গিয়ে আহারের পুরুষাঙ্গে লাথি মারে। তোর সাহস হয় কি করে এই পবিত্রার গায়ে আঁচড় লাগানোর? তোর হাত কাঁপলো না? যার গায়ে আজ অব্দি একটা ফুলের টোকা দেয়নি, তুই দিলি কোন সাহসে? আমার কলিজায় হাত দিয়েছিস তুই। তোর হাত আমি রাখবো ভেবেছিস?
অরূপ যেন নিজের মাঝে নেই, আহানকে এলো পাথারি মারা শুরু করলো। আহানের সাথে সাথে অরূপের হাতও হলো লালাবো রক্তে রঞ্জিত। তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো আহান। তার মুখে অনবরত থেকে বের হচ্ছে বিশ্রী নোংরা গালি। অরূপ আহানের মুখ চেপে ধরে, আহানের চুল টেনে ধরে তার পেটের উপর বসে বুকে থাবা বসালো। ছায়া দৌড়ে গিয়ে অরূপকে পেছন থেকে ঝাপটে ধরে। অরূপ শান্ত হয়, কিন্তু থরথর করে কাঁপতে থাকে রাগে। ছায়া ক্রন্দনরত কণ্ঠে বলে, অরূপদা ছেড়ে দাও, মরে যাবে। অরূপ ছেড়ে দেয়। মাটি থেকে ওড়না নিয়ে ছায়াকে ঢেকে দিয়ে বুকে আগলে নেয় পরম স্নেহে। ছায়া টের পায় অরূপের শরীরে তীব্র কম্পন, অরূপের হৃৎপিণ্ডের তীব্র ধ্বনি। ছায়া বিড়ালের ছানার মন নেয় অরূপের বুকে পড়ে রইল। মানুষ গভীর নদীর অতলে তলিয়ে যাবার সময় একটা শক্ত অবলম্বন পেলে যেইভাবে আঁকড়ে ধরে, ঠিক সেইভাবে এ যেন নিরাপদ আশ্রয়। এইখানে যে আর ভয় নেই। আহান তার পকেট থেকে একটা চিঠি বের করে ছায়ার হাতে দেয়। ছায়া চিঠিটা নিয়ে অরূপের দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালে অরূপ বলে, বাসায় গিয়ে পড়িস। ছায়া অরূপের কথা মেনে নিল। আজ অরূপদা না এলে তার কি হতো ভাবতেই শিউরে ওঠে। ছায়া কাঁদছে অনবরত, হিচকি তুলে কাঁদছে। অরূপ ম্লান নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে ছায়ার মাথায় হাত বুলিয়ে বলে, কোমল, কাঁদছিস কেন? তোর কোনো ভয় নেই, আমি আছি তো। কেন এসেছিলি এখানে? আমি না করেছিলাম অচেনা ছেলেদের সাথে কথা বলতে, সেই জায়গায় তুই এত দূর অবধি চলে গেলি। অরূপ তাচ্ছিলের হাসি হাসে। ছায়ার চোখে মুখে শঙ্কা, কথা গলায় যেন আটকে আসছে। ওষ্ঠাধর কাঁপছে, কাঁধের কামড়ে জায়গাটা ব্যথার যেন এইবার মাথা চাড়া দিয়ে উঠল। দেহে তীব্র আলোড়ন সৃষ্টি হলো। শ্বাস ভারী হয়ে আসছে, অপ্রকৃতস্থ মস্তিষ্কের স্নায়ু। অরূপ বুঝতে পারলো তার কোমল তার কথা বলার অবস্থাতেই নেই। খুব খারাপ কিছু হয়ে যাওয়ার আগেই সে এসে গিয়েছিল, হয়তো আজ কি হতো ভাবতে যেন চারিপাশ নিকষ কালো আধার হয়ে যায়। অরূপ ছায়াকে নিয়ে যায় ছায়ের বাড়িতে। রেজাউল সাহেব মীরার মুখ থেকে সব শুনে যেন হতভম্ব হয়ে গেল। মেয়ে প্রেম করছে, আবার আজ বাড়িতে মিথ্যে বলে প্রেমিকের সাথে দেখাও করতে গেল। মেয়ে যে এত বার পারবে সে কখনো ভাবেনি। মেয়েকে সে বিশ্বাস করেছিল আজ এইটা একটা হ্যাস্ত করবেন। ঠিক তখনই ছায়াদের বাড়িতে হামিদা বানু, মালা আর রওশনারা বেগম আর তার ছেলে মেয়ে আসে। শুক্রবার ভাইয়ের বাড়ি বেড়াতে এসেছে। আসসালামু আলাইকুম ভাই ভাবি, কেমন আছো তোমরা? এ কি এমন কেন লাগছে তোমাদের? কেমন থমথমে, কিছু কি হয়েছে? কেমন চিন্তিত লাগছে? মীরা বেগম বা এইবার যেন ঝড়ের পূর্বাভাস পেল। এই মহিলাটার এখনই আসার সময় হলো। তিলকে তাল বানাতে এই মহিলাই যথেষ্ট। রবিন এসে মামা মামিকে সালাম করল। মামা, ছায়া কোথায় দেখছি না? আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে এসেছি। ছায়া বাইরে কি করে বেড়াচ্ছে, কোনো আইডিয়া আছে তোমাদের? রেজাউল সাহেব বেশ অবাক হলেন। সেও ভাগ্নে এসব কি বলছে? তার এতদিনের অর্জন করা সম্মান কি এবার ধূলিসাৎ হতে যাচ্ছে? প্রেশারটা মনে হয় বেড়ে যাচ্ছে। রেজাউল সাহেব নিজেকে সামনে নিলেন, কাউকে বুঝতে দিলেন না। ছায়া আর অরূপ বাড়িতে প্রবেশ করেই দেখলো পুরো বাড়ি থমথমে, ভয়ঙ্কর রকম নিস্তব্ধ, বেশ শীতল, শান্ত, বিকারহীন। রেজাউল সাহেবের মুখ পাংশুটে, মীরা বেগমের চোখ থেকে যেমন আগুনের ফুলকি ঝরছে। হামিদা বানুর অশ্রুসিক্ত মুখাবয়ব। ছায়া বুঝতে পারছে না কি হয়েছে। অরূপ ক্ষীণ অথচ শান্ত গলায় বলল ছায়াকে, ঘরে যা, আমি না বলা অবধি বের হবি না। ছায়া অরূপের কথা শুনলো। সে দ্রুত পদযুগল চালালো, কিন্তু রসনারা বেগম খ্যাপা বাঘের মতো গলা খাকারি দিয়ে উঠলেন, এই মেকার সাথে নোংরামি করে এসেছিস? বংশে শেষমেশ কারি দেখালি? আগেই বলেছিলাম মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দিয়ে দিতে। কেউ শোনেনি আমার কথা। ওর বুঝো না গো, জুটিয়েছে তার সঙ্গে ফষ্টি নষ্টি করে এসেছে। এবার রসনা বেগম আরো জোরে জোরে বলা শুরু করলেন, এই তোর কাঁধে কি রে? কামড়ের দাগ না? জামাও তো ছেঁড়া। এইবার মীরা বেগম গরম তেলে জল পড়ার মতো ছ্যাদ করে ওঠে। সে তড়িঘড়ি করে এসে ছায়ের ওড়নাটা সরিয়ে ভালো করে মেয়ের দিকে তাকিয়ে দেখলেন। অগোছালো চুল, গায়ে ধুলো বলেই চোখের কোণে জল, পেটে আঁচড়ের দাগ, কাঁধে কামড়। অজানা আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। মীরা বেগমের ভয়ঙ্কর চোখের চাহনি আগ্নেয়গিরির লাভার উদ্গীরণের ন্যায় কাঁপিয়ে চিৎকার করে ওঠে, ছায়া রে, কেন করলি এমন? ছোট বোনটার দিকে তাকাতি। এত শেয়ানা হয়ে গেলি তুই। এই শিক্ষা দিয়েছি আমি তোদের? কি হয়েছে তোর? এই অবস্থা কেন?
এই বলে ঠাস করে এক থাপ্পড় মারে গালে। ছায়া ছিটকে গিয়ে দূরে পড়ে। অরূপ এসে ছায়াকে ধরে ফেলে। আপনারা ভুল ভাবছেন, যা ভাবছেন আসলে এমন কিছু হয়নি। আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম। রসনারা বেগম এবার এগিয়ে এসে অরূপকে শাসিয়ে বলে, একদম আমাদের পরিবারের বিষয়ে নাক গলাবে না, বেরিয়ে যাও। আমাদের চোখ আছে, বেশ বুঝতে পারছি এই মেয়ে ধর্ষণ হয়েছে। মালা এইবার মুখ বেঁকিয়ে বলে,